তুমি পছন্দ করেছো? হ্যালো এভরিওয়ান, বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি মধুমিতা, তোমরা আমার ব্লগ দেখছো শুধু ম্যানচেস্টার থেকে। আজকের ব্লগটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কারণ কিছুদিন আগে জুলাই মাসের 1 জুলাই আর কি, রিওর আমরা দাঁত তোলাতে নিয়ে গেছিলাম। প্ল্যান ছিল না যে দাঁত তোলা হবে ওই দিনই, বা আমরা জানতামও না যে ওই দিনই হয়ে যাবে, বাট দাঁতটা ওই দিনই তোলা হয়েছিল। আর ওই দাঁত তোলাতে প্রসেসটা কি ছিল আর কত টাকা আমাদের খরচ হয়েছে সবকিছু এই ব্লগটাতে থাকছে, তাই বলবো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই 12টা নাগাদ। ভিক্টোরিয়া ক্লিনিক বলে যে ডেন্টাল ক্লিনিকটা রয়েছে, এখানেই যাচ্ছি আমরা আজকে। তো রিওর তো বেশ কিছুদিন ধরে দাঁত নিয়ে প্রচন্ড ভুগছে, দাঁতে ব্যথা যন্ত্রণা, ওষুধ খায় কমে আবার ঠিক হয়, তো এইবারে মানে কিছুতেই আর কমছে না। তাই NHS এর ভরসায় না থেকে আমরা প্রাইভেটেই রিওকে নিয়ে এসেছি দাঁতটা দেখাতে, কারণ বেচারা খুব কষ্ট পাচ্ছে। পুরোটা প্রাইভেটে করালেও মনোজিতের অফিস থেকে এর কিছুটা পার্সেন্টেজ আবার ফেরত দেওয়া হবে বলে আমরা জানি, তবে কতটা কি ফেরত দেবে সেটা কিন্তু আমরা জানি না। প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে, ডকুমেন্টগুলো সাবমিট করলে তারপরেই ওনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আবার মনোজিৎকে ফেরত দিয়ে দেবেন। এখানে যারা ইন্ডিয়ান রয়েছেন আর যদি কারোর ডেন্টাল প্রবলেম হয়ে থাকে, সবাই চেষ্টা করে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্টটা করানোর, কিন্তু কারোর কাছে যদি অপশন না থাকে তখন আর কি করা যাবে, তখন তো এখানেই করাতে হবে। তবে গভর্নমেন্টের ট্রিটমেন্ট প্রসেসটা অনেকটাই আলাদা। রিওর জন্য বলেছিল আমাদেরকে প্রায় 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ ওর দাঁত লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে নাকি তোলা যাবে না, যেহেতু বাচ্চা, ওর ডিসকমফর্ট হবে, তখন একটা হ্যাম্পার হতে পারে দাঁত তোলাতে, তাই ওই লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে তোলা সম্ভব নয়। আর জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য অ্যানাস্থেটিস্টের জন্য অলরেডি অনেক মানুষ লাইনে রয়েছে, তাই লাইন রিওর আস্তে আস্তে প্রায় 1 বছর হয়ে যাবে। তাই আমরা ভাবলাম যে ওই লাইনের অপেক্ষায় থেকে তো লাভ নেই, যা কষ্ট পাচ্ছে বেচারা, আমরা আপাতত প্রাইভেটেই দেখাই, তারপর যা হয় দেখা যাবে। বিশাল বড় একটা ফর্ম এখানে ফিল আপ করতে হচ্ছে রিগার্ডিং হিস্ট্রি, তারপর পার্সোনাল ইনফরমেশন, এভরিথিং। তো সেটাই এখন চলছে। আর একে দেখো ওখানে কি কি করছে। হ্যাঁ, আমরা ভেতরে এসে ওয়েট করছিলাম, মনোজিৎ ওখানে ফর্মটা ফিল আপ করছে। ডক্টর এখনো আসেননি, উনি এলে আমাদেরকে ডেকে নেবেন বললেন। মোটামুটি 15 মিনিট মতো আমরা বসেছিলাম, তারপরে ডক্টর এসে আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন। আর এই যে এখন প্রসেস শুরু হয়ে গেছে। মোটামুটি রিওর দাঁত তোলা কমপ্লিট হতে 1.25 ঘন্টা লেগেছিল। যেহেতু বাচ্চা, তাই ভীষণ পোলাইটলি এবং অভিনব পদ্ধতিতে দাঁতটা তোলা হয়েছে, যেটা আমার কাছে প্রথমবার মানে এক্সপিরিয়েন্স একটা বলতে পারো। প্রথমে উনি আমাদের সাথে কথা বললেন বেশ খানিকক্ষণ, তো ডেন্টাল ডিকে কেন হয় বা যাতে না হয় তার জন্য কি করা উচিত, ডু অ্যান্ড ডোন্ট, সেগুলো ভালো করে এক্সপ্লেন করে দিলেন। তারপর উনি প্রসেসগুলো বললেন দাঁত তোলার, এবং জিজ্ঞাসা করলেন, আমাদের কনসেন্ট নিলেন যে আজকে আমরা দাঁত তুলতে রাজি কিনা। আমরা বিন্দু মাত্র দেরি না করে এক কথায় রাজি হয়ে গেছি। প্রথমে একটা জেল লাগিয়ে দিয়েছিলেন যাতে ওই জায়গাটা, ওই দাঁতের ওইখানটা যাতে একটু নাম হয়ে যায় সেই জন্য। তারপর ওয়ান্ড নামক একটা মানে নতুন পদ্ধতিতে রিওকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। তো আমরা সামনেই বসেছিলাম, আর রিওকে বাবা এদিকে রিঅ্যাসিওর করছিল যাতে ও একটু ভয় কম পায়। আমি আমার পোকাটাকে বার করে এনেছি, তো ওয়ান নামক একটা কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে একটা পেইনলেস ইনজেকশন রিওকে প্রথমে দেওয়া হলো। 2টো অ্যাম্পল অফ ইনজেকশন ছিল, যেটা দিতে 10 মিনিট মতো লেগেছিল টোটাল। তারপরে রিওর দাঁতের ওই জায়গাটা অবশ হওয়ার পরেই রিওর দাঁতটা ডক্টর তুলে দিলেন। তো রিও কিছুই বুঝতে পারলো না, দেখলাম শেষের দিকে একটু কান্না শুরু করেছিল, তবে আবার মানে ঠিক হয়ে গেছিল। তো ওদের তো প্রথমেই যেহেতু চোখে আলো লাগবে তাই জন্য একটা চশমা পরিয়ে দিয়েছিলেন ডক্টর, আর মাঝখানে যেহেতু একটু কান্নাকাটি করছিল তাই হাতে একটা আবার বলও দিয়েছিলেন।
যখন ওই কম্পিউটারাইজড ইনজেকশনটা দেওয়া হচ্ছিল পেইনলেস, তখন কিন্তু এরকম ভাবে একটা জোরে হাওয়া ব্লো করা হচ্ছিল যাতে রিও ওই নিডিলের সেন্সেশনটুকুও যাতে বুঝতে না পারে। দাঁত তোলা হয়ে যেতে সবশেষে একটা ফ্লোরাইডের মানে লেয়ার দিয়ে দাঁতটাকে সিল করে দেওয়া হলো। ডক্টর বললেন এতে করে ডেন্টাল ডিকেটা অনেকাংশে প্রিভেন্ট করা যাবে। তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে, কারণ রিওকে বাবা প্রমিস করেছে দাঁত তোলা হয়ে গেলে ওকে একটা কার কিনে দেবে। তো সেটাই এখন কিনতে যাচ্ছি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। তো এসে আমরা তো ভাত খেয়েছি, কিন্তু রিও সেরকম এখন কিছু খেতে পারবে না। ডক্টর বলেছেন 2 ঘন্টা এরকমই থাকবে, তো কিছু দেওয়া যাবে না। আর যদি ব্লিড করে তাহলে ওই জায়গাটা গজ পিস দিয়েছেন স্টেরাইল, ওটা দিয়ে উনি মুছে দিতে বলেছেন। তো বললো আশা করছি বেরোবে না, ভয়ের কিছু নেই। যদি বেরোয়, অনেক সময় বেরোয় অল্প অল্প, তখন এটা করলেই হবে। আর 2 ঘন্টা কোনো কিছু দিতে বারণ করেছেন, ইভেন জল পর্যন্ত। আর ওই জায়গাটায় যেন মানে জোরে কুলি না করেন, এটাও উনি দেখে রাখতে বলেছেন। তো এই হচ্ছে অল টোটাল আজকের ঘটনা। তুমি পছন্দ করেছো? ও এটা কি বলো তো, একটা পার্কিং স্লট, না স্লট বলবো না, একটা পার্কিং, একটা কার পার্কিং পুরো বিল্ডিং, তাই তো? আবার কেটে দোতলা পার্কিং তোমার? হ্যাঁ, দোতলা পার্কিং। বাবা, কটা কার আছে তোমার কাছে পার্ক করার জন্য? 3টে। কই 3টে কার পার্ক করো উপরে দেখি। বাড়ি আসার পরে ওকে তো সেরকম ভাবে কিছু দেওয়া হয়নি। তো 2 ঘন্টা পরে আমি একটা ওকে কাঠি আইসক্রিম দিয়েছিলাম, ওইটাও বসে খেয়েছে। তো আর ব্লিডিংও হয়নি, আর ব্যথাটা আছে, তাই জন্য একটু মুখটা বাঁকিয়ে বাঁকিয়ে কথা বলছে। তো সেটাই একটু আমার কাছে ভয়ানক লেগেছিল যে এরকম কেন হচ্ছে। তারপরে ব্যথাটা কমে যেতে আবার নর্মাল হয়ে গেছে। আর এই হচ্ছে রিওর দাঁত, যেটা পোকায় পুরো খেয়ে নিয়েছে ভেতরে, বাইরে থেকেই শুধু এইটুকু অংশ দেখা যাচ্ছে। তো এটা ডক্টর এরকম প্যাক করে আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। এটার পরে তোমাদের সঙ্গে বলি আসল ঘটনাটা, সেটা হচ্ছে কত খরচ পড়লো আমাদের রিওর দাঁতটা তোলাতে। তো এখানে পুরো লিস্ট রয়েছে। এক্সামিনেশনের জন্য নিয়েছেন 40 পাউন্ড, যেটা হচ্ছে 400 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। আচ্ছা, এক্সট্রাকশনের জন্য 140 পাউন্ড পার দাঁত আর কি। যেহেতু রিও দুটো হবে তাই একেবারে বিলটা বানিয়ে দিয়েছেন, কিন্তু পেমেন্টটা একটা দাঁতেরই নিয়েছেন আজকে। 2 সপ্তাহ পরে আবার একটা দাঁত তোলা হবে, তখন বাকি পেমেন্টটা নেবেন। তো এখানে পুরো লিস্ট দেখতেই পাচ্ছ যে কার এগেনস্টে কত পাউন্ড খরচ হচ্ছে। আর অল টোটাল হচ্ছে 510 পাউন্ড, মানে প্রায় 51,000 টাকা দুটো দাঁত তোলাতে, যেটা হিউজ কস্টলি। তবে আজকে যেহেতু একটা দাঁত তুলেছে তাই নিয়েছে 240 পাউন্ড, মানে 24,000 টাকা প্রায়। এই কারণের জন্যই সবাই ইন্ডিয়াতে গিয়ে দাঁতের ট্রিটমেন্ট করায়, বুঝতে পারছো? দেখার যে ওর অফিস থেকে কত টাকা আবার রিইম্বার্স করে। দাঁত তোলার পরে কিন্তু স্বাভাবিকভাবেই একদিকের গালটা ফুলেছিল, তবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ফোলাটা অনেকটাই কমে গেছে। আর রিও যে মুখটা একটু বাঁকিয়ে কথা বলছিল, ওটাও অনেকটা নর্মাল হয়ে গেছে। রিও, তুমি আজকে কেমন আছো? দাঁতে ব্যথা কেমন আছে? এখন ব্যথা কমেছে? আচ্ছা, এখন খেতে পাচ্ছো? কষ্ট কমেছে একটু? আচ্ছা, সবাইকে বলে দাও আমি ভালো আছি। সবাইকে বলো আমি ভালো আছি। আমি ভালো আছি। রিও সকালবেলায় উঠেছে, উঠে মা হাত দিয়ে ব্রাশ করে দিয়েছে আঙুল দিয়ে, ভালো করে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে এখন খেলাধুলা করছে। তো অনেকটাই বেটার আছে, তাই তো? আর এই যে রিও নতুন খেলনা, কালকে বাবা দাঁত তুলে আসার পরে কিনে দিয়েছিল, সেটা এখন আপাতত তো কোটাই আছে, তো কতক্ষণ থাকবে জানি না। এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে? কে দিয়েছে? বড় ট্রাক। বড় ট্রাক? এটা কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, কে তোমায় দিল এই কি খেলনাটা? বাবা দিয়েছে। বাবা দিয়েছে। বাবা আরো একটা জিনিস দিয়েছে। কি দিয়েছে বাবা? আর একটা কি দিয়েছে বাবা? বল দিয়েছে একটা, ফুটবল। পছন্দ হয়েছে তোমার? আচ্ছা, তো নাও হি ইজ রিকভারিং বেটার দ্যান ইয়েস্টারডে, ফার বেটার দ্যান ইয়েস্টারডে। কারণ খেলুক। ও যা, কোথায় চলে গেল?
কোথায় চলে গেল? যা, কোথায় চলে গেছে? এখন বিকাল বেলায় তো একবার রিওর দাঁতটা তোমাদের দেখিয়ে দিই। দেখো একটু লাল হয়ে রয়েছে ব্লিডিংটার জন্য, বাট ব্লিডিং হয়নি, জাস্ট রক্তটা জমাট বেঁধে আছে বলে সেই জন্য একটু লাল হয়ে আছে। তো বিকাল বেলায় ভাবলাম যে একটু দই বড়া বানাই, কারণ ডালটা আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। দেখে পরশুদিন আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো 2-3 দিন হয়ে গেছে, তো বেশি দিন তো আর রাখা যাবে না, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি। ডালটা এখানে বিউলির ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, তারপর বেটে নিয়েছি। প্রথমে বিটার দিয়ে বেশ খানিকক্ষণ বিট করে ফ্লাফি করে নিয়েছিলাম, তারপরে একটু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন জলে এক ফোঁটা ফেলে দেখলাম যে ভেসে উঠেছে, তার মানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, ফুলে ফ্লাফি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তেলও গরম হয়ে গেছে, আর আমি ছোট ছোট করে এখানে বানাচ্ছি। মাকে দেখেছি যে মাও দই বড়া কখনোই এরকম বড় দোকানের মতো ভাজে না, সব সময় ছোট করেই ভাজে, এতে করে ভাজাটাও ভালো হয় আর সাইজটাও ঠিকঠাক। অত বড় মানে বড়া ভাজতে গেলে অনেকটা তেল লাগে, ছোট ছোট হলে তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প তেলেই হয়ে যায়। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে গ্যাসের আঁচটা যেন অনেকটাই কমানো থাকে, এতে করে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে, নালে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ডালটা কাঁচা রয়ে যাবে। এক পিঠ হয়ে যেতে আমি এখানে উল্টে পাল্টে অন্য পিঠটাও আবার লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে বেশ খানিকটা গরম জল নিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এবার ভেজে বড়াগুলো এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। মোটামুটি যখন দেখবে বড়াটা ভালোই জল শোক করে নিয়েছে, এই যে দেখো আমি দেখিয়ে দিলাম জল ভালো রকম শোক করেছে, তো তখনই এগুলোকে জল চিপে আমি একটা কৌটোর মধ্যে তুলে নিয়েছি। এবার দইটা রেডি করব। এখানে আমি টক দই ব্যবহার করছি। ওই জলটাই যতটা বেঁচে ছিল ওর মধ্যেই আমি দইটা অ্যাড করছি, যাতে করে আমাকে আর আলাদা জল অ্যাড না করতে হয়। এতে করে খেতেও বেশ ভালো হবে আর জলটাও নষ্ট হবে না। বেশ খানিকটা দই অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু নুন অ্যাড করা আছে তাই আর নুন অ্যাড করছি না। আর আমি এখানে না একটু পাতলা করেই বানিয়েছি দইয়ের জলটা, তোমরা চাইলে একটু ঘন করে বানাতে পারো। এবার এগুলোকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপরে ফাইনাল বাটিতে নিয়ে ওই ট্যামারিন্ড সস, ঝুরি ভাজা এসব দিয়ে গার্নিশ করব। এই যে অনেকক্ষণ ভিজানো ছিল, প্রায় আধা ঘন্টারও বেশি, আর তর সইছে না, তাই ভাবলাম এবার বাটিতে ভালো করে সাজিয়ে নিয়ে বসে জম্বেশ করে খাওয়া যাক। সন্ধ্যা তো হয়েই গেছে, তো বেশ খানিকটা বড়া, তার সাথে একটু দইয়ের জল, ওপর থেকে ট্যামারিন বা তেঁতুলের সস, তার সাথে বেশ খানিকটা ঝুরি ভাজা, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তোমাদের কাছে যদি ওই গ্রিন চাটনি থাকে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ওটাও দিতে পারো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। ব্যাস এখানে রেডি হয়ে গেছে আমাদের দই বড়া। এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ইনফরমেশন যদি একটু ভালো লেগে থাকে আর ব্লগটাও যদি ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই দেখার পরে লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।